এটি শুরু হয় একটি বি-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে যা তেহরানের চারপাশের আলবোর্জ পর্বতমালায় অবস্থিত একটি লক্ষ্যে একটি বিশাল বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। লক্ষ্যটি একটি নির্দিষ্ট কারণে বেছে নেওয়া হয়েছিল। এই পর্বতমালার গভীরে ইরান বহুস্তরযুক্ত সুড়ঙ্গের এক জটিল গোলগাঁথা নির্মাণ করেছে। তারা তাদের মুকুটমণি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার লুকানোর জন্য এই বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে। তাদের কৌশল সহজ কিন্তু মারাত্মক। এই লুকানো বাংকার থেকে বেরিয়ে এসে আমেরিকান জেট বিমানগুলিকে যখন তারা সবচেয়ে কম প্রত্যাশা করে তখন অতর্কিতে আক্রমণ করা। এত গভীরে লুকানো হুমকি মোকাবিলা করবেন কিভাবে? আপনি একটি অস্ত্র ব্যবহার করেন যা অসম্ভবকে সম্ভব করার জন্য তৈরি, একটি অস্ত্র যা শক্তিশালী কংক্রিটের পুরু স্তর ভেদ করে যেতে পারে। মাত্র ১ ডজন বাংকার বাস্টার বোমা দিয়ে সামরিক বাহিনী একটি একক বিধ্বংসী হামলায় পুরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আমেরিকান জেট বিমানগুলোকে যখন তারা সবচেয়ে কম প্রত্যাশা করে ঠিক তখনই অতর্কিতে আক্রমণ করা। প্রশ্ন হল, এত গভীরে লুকিয়ে থাকা এমন হুমকি মোকাবিলা করা সম্ভব কিভাবে? সমাধান হল একটি অত্যন্ত নির্ভুল ও শক্তিশালী অস্ত্র ব্যবহার করা, যা কংক্রিটের পুরু স্তর ভেদ করে যেতে সক্ষম। মাত্র ১ ডজন বাংকার বাস্টার বোমা দিয়েই সামরিক বাহিনী একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরকে ধ্বংস করে দিতে পারে, একক একটি বিধ্বংসী হামলায়। তাহলে অপারেশন এপিক ফিউরিক দ্বিতীয় পর্ব আসলে কি? এটি ৭ দিনের একটানা যুদ্ধ। ইরানের আকাশ এখন নীরব, তবে এই নীরবতা যেন কাউকে বিভ্রান্ত না করে। সত্যি হল, মার্কিন বাহিনী যদিও প্রায় সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, কিন্তু যুদ্ধ আসলে তার সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রথম পর্ব ছিল আকাশ থেকে শত্রুমুক্ত করা, আর দ্বিতীয় পর্বের লক্ষ্য ইরানের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো, যারা লুকিয়ে আছে মাটির নিচে। এগুলি অত্যাধুনিক গোলকধাঁধা, যা পাহাড়ের গভীরে খোদাই করা, শত শত ফুট মাটি ও শক্ত কংক্রিট দিয়ে সুরক্ষিত। সেখানে সাধারণ বোমা ফেললে তা এক দাগও ফেলতে পারে না। কিন্তু এখানেই মূল চ্যালেঞ্জ। ইরান এখনও যুদ্ধ থেকে ছিটকে যায়নি। প্রশ্ন হল, যদি মার্কিন বাহিনীর আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে কেন শুধু সাধারণ যুদ্ধবিমান পাঠানো হচ্ছে না? কারণ ইরানের মূল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও বিচ্ছিন্ন কিছু সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যাটারি যেমন S-300 এখনও ছায়ায় লুকিয়ে আছে। F-15E স্ট্রাইক ইগেলের জন্য, যা বিমানবাহিনীর কিংবদন্তি বোমাবাহক, একটি বিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্রের ভাগ্যবান রাডার লকই মৃত্যুদণ্ড হয়ে দাঁড়াতে পারে। আর একটি উচ্চ ঝুঁকিপূর্ণ সংঘাতে একটি টিকে থাকা ব্যাটারির হাতে একটি ক্রু ও বহু মিলিয়ন ডলারের জেট হারানোর ঝুঁকি পেন্টাগন নিতে রাজি নয়। যখন সাধারণ যুদ্ধবিমানের জন্য ঝুঁকি অনেক বেশি, তখন আপনি মাঠে নামান বড় ছেলেদের। বি-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এই $2 বিলিয়ন উড়ন্ত ডানাটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে নকশা করা হয়েছে, সেখানে যাওয়া যেখানে আর কিছু যেতে পারে না। এটি আকাশ প্রতিরক্ষার সঙ্গে লড়াই করে না, এটি তাদের উপেক্ষা করে। স্ট্র্যাটোস্ফিয়ারে অলক্ষ্যে উড়ে বেড়ানো বি-2 হল পৃথিবীর একমাত্র প্ল্যাটফর্ম যা এই বিবাদমান আকাশসীমা ভেদ করে চূড়ান্ত আঘাত হানতে সক্ষম। এটি ডজন ডজন ২০০০ পাউন্ডের BLU-109 বাংকার বাস্টার বোমা বর্ষণ করে পাহাড়কে চিরে ফেলে দেয়। কিন্তু পারমাণবিক স্থাপনাগুলো কোথায় অবস্থিত? ভূগর্ভস্থ অস্ত্র কমপ্লেক্স, যেগুলোকে প্রায়ই ক্ষেপণাস্ত্র শহর বলা হয়। এগুলো তেহরানের চারপাশের আলবোর্জ পর্বতমালার শিলাস্তরের গভীরে খোদাই করা হয়েছিল। এই দূরপাল্লার মিশনটি কোথা থেকে শুরু হয়েছিল? অপারেশনটি শুরু হয়েছিল হাজার হাজার মাইল দূরে, মিজোরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে। 4টি বি-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান একটি সরাসরি রাউন্ড ট্রিপ মিশনে যাত্রা শুরু করে। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের উপর দিয়ে আকাশপথে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বহরের উপর নির্ভর করে তারা ৬,০০০ নটিক্যাল মাইলেরও বেশি পথ অতিক্রম করে মিশন সম্পন্ন করে। কিন্তু সামরিক বাহিনী কিভাবে বোমারু বিমানগুলোর আসবে, তার জন্য আকাশসীমা কিভাবে প্রস্তুত করা হয়েছিল? বি-2 আসার আগেই মার্কিন ও মিত্র বাহিনী সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্সেস কৌশল প্রয়োগ করে। এই 18 বোমারু বিমানগুলো শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে শত্রুর রাডার ব্যবস্থায় জ্যামিং করে, আর যুদ্ধ বিমানগুলো সক্রিয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে নির্ভুল হামলার মাধ্যমে একে একে ধ্বংস করে দেয়, যাতে আকাশপথ সম্পূর্ণ নিরাপদ হয়ে যায় এবং পরবর্তী বোমারু ও আক্রমণকারী বিমানগুলো বাধাহীনভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এত গভীরে চাপা পড়ে থাকা স্থাপনা ধ্বংস করার জন্য কৌশলটি কী ছিল? লক্ষ্যবিন্দুর ওপর পৌঁছনোর পর বোমারু বিমানগুলো তাদের অভ্যন্তরীণ বোমা বে খুলে দেয়। পুরো এলাকাকে ধ্বংসাত্মক আঘাতে আচ্ছাদিত করার জন্য তারা একটিমাত্র বিশাল বিস্ফোরক ফেলার পরিবর্তে একের পর এক নির্ভুলভাবে নির্দেশিত বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। তারা আঘাতের নিখুঁত কোণ নির্ধারণ করে, যাতে শক্ত কংক্রিটের প্রবেশপথ ধসে পড়ে, বায়ু চলাচলের শ্যাফটগুলো ভেঙে যায় এবং স্থাপনার গঠনগত দুর্বল অংশগুলো ভেঙে পড়ে। এর ফলে ভেতরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কার্যত পাহাড়ের গভীরেই চাপা পড়ে অকার্যকর হয়ে যায়। এই অভিযানে কতগুলি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল? B-2 বোমারু বিমানগুলো ডজন ডজন BLU-109 2000 পাউন্ড ওজনের নির্ভুল নির্দেশিত অনুপ্রবেশকারী বোমা নিক্ষেপ করে। এই শক্তিশালী বাংকার বাস্টার বোমাগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে মোটা কংক্রিট, শক্ত মাটি বা পাহাড়ের ভেতরে থাকা সুরক্ষিত স্থাপনা ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটানোর জন্য। এই অভিযানে ডজন ডজন বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। এটি ছিল একটি বৃহৎ 72 ঘণ্টার সামরিক অভিযান, যেখানে প্রায় 200টি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা হয়। বড় GBU-57 MOP বোমা পাহাড়ের গভীরতম বাংকার ধ্বংস করতে ব্যবহৃত হয়, আর BLU-109, GBU-28 ও GBU-31 বেশি নির্ভুলভাবে শক্ত লক্ষ্যবস্তু আঘাত করার জন্য ব্যবহৃত হয়। যখন বোমাগুলো B-2 স্পিরিট থেকে নিক্ষেপ করা হয়, তখন সেগুলো মাধ্যাকর্ষণের টানে নিচে পড়ে, কিন্তু আসল কাজ করে এর স্মার্ট ফিউজ। যদি নোজ ফিউজ ব্যবহার করা হয়, তাহলে আঘাতের সাথে সাথে বিস্ফোরণ ঘটে, আর টেইল ফিউজ ব্যবহার করলে বোমাটি আগে কংক্রিট ভেদ করে ভেতরে ঢুকে যায়। তারপর কয়েক মিলিসেকেন্ড বিলম্বের পর ভেতরের প্রায় 500 পাউন্ড বিস্ফোরক বিস্ফোরিত হয়ে বাংকারের ভেতর থেকেই পুরো কাঠামো ধ্বংস করে দেয়। বোমাটি মাধ্যাকর্ষণের টানে নিচে নামার সময় তার ফ্লাইট পথ সামঞ্জস্য করতে পারে। এই সমন্বয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ বোমার কোনো থ্রাস্টার নেই। পরিবর্তে এটি তার পেছনের ফিনগুলোর চলাচল এবং উচ্চতা থেকে নিক্ষেপের ওপর নির্ভর করে তার পথ নিয়ন্ত্রণ করে। তাই বোমাটিকে অত্যন্ত উচ্চতা থেকে ছোড়া হয়, যাতে যথেষ্ট সময় ও দূরত্ব থাকে ট্র্যাজেক্টরি ঠিকভাবে সমন্বয় করার জন্য। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইম্প্যাক্ট ও পেনিট্রেশন। ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমার ওজন প্রায় 30,000 পাউন্ড, প্রায় 14,000 কেজি। যখন এটি লক্ষ্যবস্তুতে আঘাত করে, প্রচণ্ড শক্তি এটিকে শক্তিশালী কাঠামো বা ভূগর্ভস্থ বাংকারের গভীরে প্রবেশ করায়। আঘাতের শক্তি বোমাটিকে কংক্রিটের গভীর অংশে প্রবেশ করতে সাহায্য করে এবং পরে পেলোড ঠিক সেই স্থানে বিস্ফোরিত হয় যেখানে সর্বাধিক ক্ষতি নিশ্চিত হয়। কিন্তু B-2 স্পিরিট কিভাবে রাডারে ধরা না পড়ে ক্ষেপণাস্ত্র গুহায় পৌঁছতে পারে? উত্তরটা রয়েছে বিমানটির নকশায়। অন্যান্য বিমানগুলোর মতো এতে উল্লম্ব স্টেবিলাইজার নেই, কারণ উল্লম্ব কাঠামো রাডার তরঙ্গকে প্রতিফলিত করে। পরিবর্তে স্প্লিট ড্র্যাগ রাডার সিস্টেম ব্যবহার করে ফ্লাইং উইং ডিজাইনে দিক নির্দেশনামূলক স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ দেওয়া হয়। বিমানটির স্ট্রাকচারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড় অংশের উপকরণ হল কম্পোজিট স্টেলথ মেটেরিয়াল, যেমন ফাইবার গ্লাস এপক্সি এবং গ্রাফাইট এপক্সি, যা রাডার প্রতিফলন কমায়। ইঞ্জিনের কাছের উচ্চ তাপ সহ্য করার জায়গাগুলোতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম বা টাইটেনিয়াম। এছাড়া ফাইবার গ্লাস পলিমাইডের মতো তাপ প্রতিরোধী স্টেলথ উপাদানও ব্যবহার করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল রাডার শোষক কোটিং বা র্যাম, যা F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং II এর মতো স্টেলথ বিমানে ব্যবহৃত হয়। এটি রাডার তরঙ্গ শোষণ করে প্রতিফলন কমায়। বিমানটির বোমা বেতে আছে বিশেষ ওয়েপন অ্যাডাপ্টার এবং সাসপেনশন। যদিও B-2 দেখতে ছোট মনে হয়, এটি 80টি মার্ক 82 বোমা বহন করতে পারে। প্রতিটির ওজন 500 পাউন্ড, মোট প্রায় 40,000 পাউন্ড।